শহর থেকে বেশ খানিকটা দূরে কুসুমপুর নামে একটি ছোট্ট গ্রাম। আর ওই গ্রামেরই একটি পরিবারের গল্প শোনাবো আজকে তোমাদের। নতুন বউ মায়ার খুব সুন্দর একটা জীবন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সে জানতো না এই বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। দুই শাশুড়ির জটিল এক সম্পর্ক। রতনের বাবা দুই বিয়ে করেছিল। আজ মায়াকে সেই দুই শাশুড়ির রোষানলে পড়তে হলো। বিয়ের পরের দিন মায়া নতুন বধূ সেজে শ্বশুর বাড়িতে প্রবেশ করেছে। এদিকে বড় শাশুড়ি শান্তি দেবী দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর ছোট শাশুড়ি সরলা দেবী অন্য পাশে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই শান্তি দেবী আচমকা বলে উঠল, বৌমা, তোমার দেখছি শিক্ষা দীক্ষার বড্ড অভাব। আমি এই বাড়ির বড় বউ, মানে তোমার বড় শাশুড়ি। এদিকে আগে এসো, আমার পা ছুঁয়ে সালাম করে তবেই ঘরে ঢুকবে। মায়া ভয়ে ভয়ে পা ছুঁয়ে শান্তি দেবীকে প্রণাম করে। এদিকে সরলা দেবী তো রাগে আগুন, ফিস ফিস করে বলতে থাকে, বড় বউ হয়েছ তো মাথা কিনে নিয়েছো, তাই না? আমি হলাম ওর আপন শাশুড়ি, মানে রতনের নিজের মা। সবার আগে সালাম পাওয়ার অধিকার আমার। চুপ করো, তোমার পায়ের ভক্তি পরে দেখাও। আর শোনো, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব গরিব বাড়ির মেয়ে। তোমাকে অনেক কাজ শেখাতে হবে। মা, আমি সব কাজ শিখে নেব। আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দেবেন, দেখবেন আমি সব কাজই মোটামুটি করতে পারি। শোনো, আমি তোমার ছোট শাশুড়ি, কিন্তু আমি রতনের নিজের মা। তাই সব সময় তুমি আমার কাছেই থাকবে, আমার কথাই শুনবে। তুমি গরিব হতে পারো, কিন্তু বড় শাশুড়ির মতো হইও না। আমাকে শ্রদ্ধা করবে। এভাবে ওরা মায়াকে নিয়ে টানাটানি শুরু করলো, আর বেচারি মায়া অসহায়ের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকলো। এরই মধ্যে রতন ছুটে আসে। আরে মা, তোমরা কি শুরু করেছো বলো তো? মেয়েটা এক জায়গা থেকে আসলো আমাদের বাড়িতে, তাকে তো আগে ঘরে ঢুকতে দেবে নাকি? তোমাদের এই ঝামেলা আর কোনোদিনও কি ঠিক হবে না? চুপ কর রতন। এই মেয়েটা আমার আর ছোট বউয়ের মধ্যে বিভেদ করছে, আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে। এখন তো দেখছি এই মেয়েটা সংসারের মধ্যে অশান্তি শুরু করবে। পরের দিন মায়া যখন একা একা রান্নাঘরে রান্না করছিল, ঠিক সেই সময় তার বড় শাশুড়ি শান্তি রান্নাঘরে এসে হাজির। এই মেয়ে, শোনো, দুপুরে আমার জন্য একদম তেল ছাড়া মাছের ঝোল রান্না করবে। আর হ্যাঁ, মনে রেখো, আমার মেয়ে কিন্তু মাংস ছাড়া খায় না। ওর জন্য অবশ্যই মাংস রেখো। তাড়াতাড়ি করো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করছি। এর কিছুক্ষণ পর ছোট শাশুড়ি আবার রান্নাঘরে এসে হাজির। রান্না করা দেখে বলল, এ কি, তুমি মাছ রান্না করছো? আমার ছেলেকে বিয়ে করেছো আর আমার কথাই শুনছো না? আমি তো আজ পোলাও খাবো। তুমি এখনই চাল ভিজিয়ে পোলাও রান্না করো। মা, বড় শাশুড়ি মা তো মাছের ঝোল আর মাংস রান্না করতে বলেছিলেন, আর আমি তাই করছি। আমার রান্নাও প্রায় শেষ। এখন আবার পোলাও করব কখন? রাতে করে দিই আপনাকে পোলাও। সারাক্ষণ বড় শাশুড়ি বড় শাশুড়ি। আমি তোমার নিজের শাশুড়ি, আমি রতনের মা। আমার ছেলেকে পেটে ধরেছি। আমার কথার কি কোনো দাম নেই তোমার কাছে? ঠিক সেই মুহূর্তেই দরজার পেছন থেকে বড় শাশুড়ি চিৎকার শুরু করলো, এই বাড়ি আমার। আমি এই বাড়ির বড় শাশুড়ি, আর আমি এই বাড়িতে যা বলবো সেটাই এই বাড়ির শেষ কথা। বুঝলি ছোট? এদিকে মায়া দুই শাশুড়ির ঝগড়া শুনতে শুনতে দিশেহারা হয়ে যায়। যাই হোক, কোনো মতে রান্নার পর্বটা তাও শেষ হলো। পরের দিন সকালবেলা মায়াকে এক গাদা কাপড় চোপড় এনে দিলেন বড় শাশুড়ি, আর বললেন, তাড়াতাড়ি এগুলো ধুয়ে পরিষ্কার করো, আমার ছেলে বাইরে যাবে। কি গো বৌমা, আমি ছেলেকে বিয়ে করিয়েছি, তুমি আমার ছেলের কাজ বাদ দিয়ে বড় বউয়ের ছেলের কাজ করছো? ছি 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 ছি। আমার ছেলের এক গাদা কাপড় পরে আছে, ধুতিগুলো সব নোংরা হয়ে আছে।
কই সেগুলো তো ধুচ্ছ না। এই নাও, এই কাপড়গুলো আগে ধোও, তারপরে তুমি কি করবে সেটা তোমার ইচ্ছে। মা দেখুন, এই কাপড়গুলো আমি কিন্তু ভিজিয়েই ফেলেছি, আর কিছু কাপড় ধোয়াও হয়ে গেছে। এগুলো ধোয়া হোক, তারপরে আমি আপনার ছেলের কাপড়গুলো ধুয়ে শুকিয়ে রাখছি। তোমার এত বড় সাহস, সব সময় আমার মুখে মুখে কথা বলো, আর বড় বউ যা বলে সেইভাবে তুমি চলো। আমার তো মনে হয় তুমি আমার ছেলের বউ নয়, বড় বউয়ের ছেলের বউ। এরই মধ্যে ননদ রুবি আবার এক গাদা কাপড় নিয়ে চলে আসে। ভাবি, আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও প্লিজ। তুমিও এসেছো? দেখো, এক গাদা কাপড় জমে গেছে। আমি আগে এই কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে তোমার ভাইয়ের ধুতিগুলো ধুয়ে দেব, আর তারপর না হয় তোমারগুলো ধুয়ে দেব। কি বললে তুমি? এভাবে আমাকে বলতে পারলে? থাক, আমার কাপড়গুলো আর তোমাকে ধুতে হবে না। আমি জানি তুমি আমাকে একদম ভালোবাসো না। সব শুধু তোমার শাশুড়িদেরকে ভালোবেসে তুমি করো। থাক, আমার কাজ তোমাকে করতে হবে না। আমার কাপড় আমিই পরিষ্কার করে নেব। এদিকে রতন কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে এসে দেখে আবারও সেই হই হট্টগোল, ঝগড়া ঝামেলা লেগেই আছে। কি হয়েছে মা এখানে? বাড়িতে কি সারাক্ষণ এরকমই লেগেই থাকে, নাকি আমি যখনই বাড়ি আসি তখনই এরকম ঝামেলা বাঁধে? তোমার বউ আমার মা আর তোমার মায়ের মধ্যে ঝগড়া লাগাচ্ছে। হ্যাঁ খোকা, তোর বউ না আমার কোনো কথাই শোনে না। সারাক্ষণ বড় বউ যা বলে সেই কথা শোনে। বড় শাশুড়ি করে যেন মাথায় তুলে রাখে। আমি বললাম তোর কাপড়গুলো কেচে দিতে, সেটা না করে ওই কাপড়গুলো ও কাচতে বসেছে। কেমন লাগে আমার, বল দেখি। মায়া, কি হচ্ছে এসব বলো তো? সারা দিন পর বাড়ি এসে এই ঝগড়া ঝামেলা আর ভালো লাগে না। তোমাকে যেভাবে বলছে মা, সেভাবেই কাজ করছো না কেন? আমি তো সবার কথাই শুনতে চাই, কিন্তু দুই দিক থেকে দুইজন এসে যখন দুই কাজের কথা বলে, তখন আমি একা মানুষ কি করে করি বলুন? মায়া কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে দৌড়ে চলে যায়। সরলা, এভাবে চললে তো হবে না। আমরা দুজনের কেউই এই মেয়েকে পছন্দ করি না, কিন্তু এভাবে ঝগড়া করে আমরা প্রতিদিন নিজেদের সম্মান হারাচ্ছি। ঠিকই বলেছো দিদি, এই মেয়েটাকে বিদায় করতে হবে। গরিব মানুষের মেয়ে তো, আমাদের সব সম্পত্তি হাতিয়ে নেবে। আমি ঠিক বুঝতে পারছি। শোনো, আমরা দুজন মিলে একটা চুক্তি করি। আমরা ঝগড়ার ভান করব, কিন্তু আসল লক্ষ্য হবে মায়াকে এমন ভাবে কষ্ট দেওয়া যেন সে নিজে থেকেই রতনকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। দারুণ বুদ্ধি দিয়েছে দিদি। এই মেয়েটা থাকুক আমাদের এই দুই শাশুড়ির মিষ্টি জ্বালাতে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা হোক। তুমি বলবে এটা করতে, আমি বলবো আরেকটা করতে। শেষমেশ দোষ হবে ওই মেয়েটার। এসব বলতে বলতে মায়ার দুষ্টু দুই শাশুড়ি হাত মেলায়, আর দুজনেই হাসতে থাকে। এদিকে দুই শাশুড়ির এই গোপন ষড়যন্ত্রের কথা মায়া জানতেই পারল না। তার জীবনে নেমে আসতে চলেছে আরো কঠিন অন্ধকার। পরের দিন সকালবেলা মায়া ঝাঁটা নিয়ে আঙিনা পরিষ্কার করছিল। হঠাৎ করে তার বড় শাশুড়ি এসে বলল, ঝাঁটা ধরার কি ছিরি দেখো, এভাবে কেউ ঝাঁটা ধরে? বাবার বাড়ি থেকে দেখছি কিছুই শিখে আসোনি। এই যে দেখো, আমি যেভাবে করছি ঠিক এইভাবে ধরবে। উহুম উহুম, হচ্ছে না। আমার দিকে দেখো। হ্যাঁ, এইভাবে। আরে রে, এই মেয়ে দেখছি কিছুই বুঝতে পারছে না। এভাবে প্রায় 20 মিনিট ধরে মায়াকে কিভাবে ঝাঁটা ধরতে হয় সেটা শেখানোর চেষ্টা করলো তার বড় শাশুড়ি। এদিকে মায়া বিরক্তিতে হাঁপিয়ে উঠল। এরই মাঝে আবার ছোট শাশুড়ির ডাক পড়লো। মায়া, তাড়াতাড়ি আমার ঘরে এসো তো। আমি তোমাকে একটা সেলাই শিখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে এসে ওই যে ওখানে সূচ আর সুতা আছে, নিয়ে এসো। আমি তোমাকে একটা ভালো করে সেলাই দেখিয়ে দিচ্ছি, এটা শেখো। আর শিখে আমার ওই যে শাড়ির পাটটা আছে না, ওটা সেলাই করে দাও। আসছি মা, একটু অপেক্ষা করুন। আমার আঙিনাটা ঝাড় দেওয়া হলেই আমি আসছি।
এই তো, এই মেয়ের এগুলোই আমার ভালো লাগে না। বড় শাশুড়ি যখন যা বলে মাথায় তুলে সে কাজ করে, আর আমি ডাকলে যত তাল বাহানা। তাড়াতাড়ি এসো বলছি, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। মা, মা, দেখো, বৌদি কিন্তু উঠোনটা নোংরা রেখেই চলে যাচ্ছে। মায়া, তোমাকে না বললাম কিভাবে ঝাঁটা ধরতে হবে আর কিভাবে উঠোনটা পরিষ্কার করতে হবে? এভাবে নোংরা রেখেই চলে যাচ্ছ? তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। যখন দুই শাশুড়ি মিলে এত কলহের পরেও মায়ার সাথে কিছুই করে উঠতে পারলো না, তখন তারা নতুন ফন্দি আঁটলো। নতুন ফন্দিতে ছিল চুরির অপবাদ দেওয়া। আর এখন কি হয় দেখুন। মায়া, যাও তো মা, আমার সিন্দুক থেকে চুপি চুপি কিছু টাকা নিয়ে এসো তো, আমার খুব দরকার। আর হ্যাঁ শোনো, ছোট বউকে আবার বলতে যেও না। না না মা, আমি তো সিন্দুক খুলতে পারবো না। এত বড় সাহস তোর, আমার মুখের উপরে কথা বলিস? যা বলছি তাই কর গিয়ে। মায়া তার বড় শাশুড়ির কথা শুনে চুপি চুপি গিয়ে সিন্দুকের চাবিটা খুলে যেই না টাকাতে হাত দিয়েছে, সাথে সাথে তার ছোট শাশুড়ি চিৎকার শুরু করে দিয়েছে। চোর, চোর, চোর! ও মা গো, আমাদের সিন্ধুকে কে চুরি করতে এলো? সব টাকা পয়সা গহনা চুরি করে নিয়ে গেল গো! চোর, চোর! ধরো, ধরো! মায়া কাঁদতে কাঁদতে বড় শাশুড়ির কাছে দৌড়ে চলে গেল। গিয়ে বলল, মা, আমি তো আপনার জন্যই টাকা নিতে গেছিলাম, কিন্তু আমার ছোট শাশুড়ি আমাকে ভুল বুঝে চোর মনে করছে। আমাকে বাঁচান মা, আপনি সত্যি কথাটা বলে দিন, আমি আসলে আপনার জন্যই টাকা নিচ্ছিলাম। এসব কি বলছো তুমি? আমার কি টাকার অভাব পড়েছে নাকি যে আমি তোমাকে বলবো সিন্দুক থেকে টাকা আনতে? কি হয়েছে মা? চোর এলো কোথা থেকে বাড়িতে? আরে বাবা, চোর না, চোর না, তোর বউ। তোর বউই সিন্দুক থেকে টাকা চুরি করতে এসে ধরা পড়েছে। কি বলছো মায়া? তুমি এই কাজটা কিভাবে করতে পারো? তুমি তো জানো এই বাড়ির বউদের কত সম্মান। আর হ্যাঁ, তোমার টাকার প্রয়োজন থাকলে তুমি আমাকে বলতে পারতে। না না, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এটা কখনোই করিনি। বড় শাশুড়ি মা আমাকে বলছিল সিন্দুক থেকে কিছু টাকা এনে দিতে, আর আমি সেটাই নেওয়ার জন্য গিয়েছিলাম। আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না। আমি আগেই জানতাম গরিব মানুষের মেয়েদের একটু স্বভাব খারাপ হয়, কিন্তু তুমি এরকম এটা কখনোই ভাবিনি। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আমি প্রথমেই ভেবেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র খুব একটা ভালো না। যাই হোক, আজ থেকে তুমি আর কোনো কাজের দায়িত্ব পাবে না। যাও, তুমি এখান থেকে সরো তো বাপু। মায়া কষ্ট অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে নিজের ঘরে দৌড়ে চলে গেল। মায়া, এই তরকারি তো একেবারেই লবণ হয়নি। ডালগুলো একদম কাঁচা কাঁচা আছে, সেদ্ধই হয়নি। এরকম রান্না করলে রতন খাবে কি করে? তুমি দেখছি একটা কাজও ঠিক মতো করতে পারো না। আসলেই ভিখিরি বাড়ির মেয়ে তো, কোনো কাজকর্ম শেখায়নি তোমাকে। মা, আমি তো সব রান্নাই ঠিক মতো করেছিলাম, কিন্তু কেমন করে এরকম হলো আমি বুঝতে পারছি না। আমাকে মাফ করবেন মা। তুমি কিন্তু সত্যি সত্যি আমাদেরকে কষ্ট দিচ্ছ। রান্না না করতে পারলে তুমি বলে দিও, আমরা অন্য কাউকে রান্নার জন্য রাখবো। কিন্তু এরকম ছাইপাশ রান্না করলে এগুলো কি গেলা যায়? ছি! আপনি বিশ্বাস করুন, আমি কোনো ভুল করিনি। কিন্তু রতন কোনো কথাই বলে না। রতনের এই নীরবতা মায়াকে আরো বেশি মানসিক কষ্ট দেয়। আচ্ছা, আপনি কিছু বলেন না কেন? আপনার দুই মা প্রতিদিন আমাকে অপমান করে, মিথ্যা অপবাদ দেয়, কষ্ট দেয়। আপনি কি আমাকে একদমই বিশ্বাস করেন না? রতন তখনও মাথা নিচু করে থাকে আর বলে, মায়া, তুমি তো জানো আমার মায়েরা খুব কড়া, আর ওনারা যা বলেন তা মিথ্যা নয়। তুমি কেন বারবার ভুল করো? একটা মানুষের এত ভুল কেই বা মেনে নেবে? তাছাড়া আমার দুই মাই আমার কাছে সমান।
আমি কার পক্ষ নেব আর কার পক্ষ হয়ে তোমাকে বলবো? তোমার জন্য আমার মায়েরা যেন কষ্ট না পায়, তুমি মানিয়ে নাও। রতন পাশ ফিরে শুয়ে পড়ে আর মায়া সারাটা রাত চোখের জলে বালিশ ভেজায়। হঠাৎ একদিন সকালবেলা মায়ার প্রচন্ড জ্বর আসে আর সে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাড়ির কাজগুলো করছিল। কি ব্যাপার মায়া, তোমার দেখছি অনেক জ্বর, তুমি তো কাঁপছো। রতন মায়াকে নিয়ে ঘরে যাবে এমন সময় দুই শাশুড়ি চেঁচিয়ে উঠল। আরে আরে, এমন অসুস্থতা বুঝি আর কারো হয় না? আমরা গায়ে জ্বর নিয়ে কত কাজ করেছি, আর একটু জ্বর হতে না হতেই বউকে নিয়ে ঘরে যাচ্ছিস? এখন কি বউয়ের সেবা শুশ্রূষা করতে শুরু করবি নাকি? ওকে নিজের কাজ করতে দে। এক গাদা বাসনপত্র পড়ে আছে, ওগুলো কে করবে হ্যাঁ? মায়া কাঁপতে কাঁপতে গিয়ে বাসনগুলো ধুতে থাকে। এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। কাচের একটা গ্লাস পড়ে গিয়ে মায়ার হাত কেটে গেল। এদিকে কাচের গ্লাস ভেঙে যাওয়াতে তার বড় শাশুড়ি চিৎকার করে উঠল। ও মা গো, দেখো মেয়ের কাণ্ড দেখো, আমার বাড়ির সব গ্লাস বাসনপত্র ভেঙে ফেললো গো। যে পরিবারের মেয়ে এনেছি, এছাড়া আর কি আশা করব? ছোট লোকের মেয়ে কোথাকার, একটা কাজ সাবধানে করতে পারে না। রতন তার বউকে নিয়ে ঘরে প্রবেশ করল। তার বউ মায়া অনেক জ্বর এসেছিল। তার বউ মায়া ছিল অনেক অসুস্থ। সে তখন তার ছোট ভাইকে পাঠালো তার বউ মায়ার জন্য ঔষধ কিনতে। অন্যদিকে রতনের ভাই নয়ন যখন মায়ার জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল, তখন দরজার আড়ালে থেকে তার দুই মায়ের সব ষড়যন্ত্রের কথা সে শুনে ফেলে এবং ঘরে গিয়ে ভাইকে সবকিছু বলে দেয়। ভাই, তুমি কি জানো আমাদের দুই মা মিলে একটা চুক্তি করেছে? আর ওরা দুজনেই কেউই ভাবিকে পছন্দ করে না। তাই ওনারা চায় ইচ্ছে করে ঝগড়া করুক, আর ঝগড়ার ভান করে তারা বৌদিকে এমন ভাবে কষ্ট দেয় যাতে বৌদি নিজেই এ বাড়ি থেকে চলে যায়। কি বলছিস তুই? এটা হতে পারে না। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আর এটাই হয়েছে আমাদের ভাবের সাথে। তুমি এবং আমি কেউই এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করিনি, কিন্তু আমি ওষুধ নিয়ে ফেরার পথে মায়েরা যখন দরজার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে কথা বলছিল, আমি ওনাদের কথা সবকিছু শুনে নিয়েছি। আমরা ভাবির উপরে অন্যায় করছি ভাই, বিশেষ করে তুমি। কারণ ভাবি কিন্তু তোমার উপর ভরসা করেই এই বাড়িতে এসেছে। মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে মায়েদের ভালোবাসায় অন্ধ ছিলাম। আমি বুঝতে চেষ্টা করিনি তোমাকে কখনো। আমাকে কি তুমি ক্ষমা করতে পারো না? এ আপনি কি বলছেন? আমি আপনার উপর কখনোই সেভাবে রাগ করিনি। আমি জানি আপনি মায়েদেরকে কত ভালোবাসেন, কিন্তু আমার একটু অভিমান হয়েছিল। এখন সব ঠিক আছে। যেটাই হোক, আপনি তো বুঝতে পেরেছেন আমাকে। আসল দোষী আমি নয়, এটা তো এখন আপনার কাছে প্রমাণ হয়েই গেল। বলুন। আমি এখন থেকে আর তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। দাঁড়াও, আমি আসছি। এই কথা বলে রতন মায়াকে ও ঘরে রেখে মায়েদের ঘরে চলে গেল। আর গিয়ে সেখানে রতন পরিষ্কার বুঝতে পারলো তার মায়েদের আসল কাহিনী। কারণ তার দুই মা ঘরের ভেতরে দরজা লাগিয়ে রেখে কিভাবে মায়াকে বাড়ি থেকে বের করা যায় আর কিভাবে সম্পত্তি হাতানো যায় সেটারই প্ল্যানিং করছিল। তাদের সব কথা শুনে রতন চিৎকার করে ওঠে। মা, তোমরা কি করে এতটা নিকৃষ্ট হতে পারলে? আমার তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তোমরা আমার বউয়ের সাথে এত অন্যায় করতে পারলে? তুই কি বলছিস বাবা? আমরা তোর বউয়ের সাথে অন্যায় করেছি? নিশ্চয় তোর বউ তোকে এসব বলেছে, তাই না? তুই আমাদেরকে বিশ্বাস না করে তোর বউকে বিশ্বাস করছিস? তুই কি করে এমন হয়ে গেলি? আমার সাথে আর অভিনয় করে লাভ নেই মা। রতন সবকিছু শুনেছে। এখনই আমি তোমাদের যে কথাগুলো শুনলাম, নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমি ভাবতেই পারছি না আমি তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে সম্মান করে
এতদিন আমার স্ত্রীকে কতই না কষ্ট দিয়েছি, কতটা অবহেলা করেছি, তার কোনো কথাই শুনিনি। তোমরা তার খাবারে লবণ মিশিয়েছো, এমনকি তাকে চুরির অপবাদ দিয়েছো। সে কাজ পারে না বলে বিভিন্ন বাহানায় সব সময় তার সাথে ঝগড়া করেছো। আমি কোনো কিছুকেই সেভাবে সিরিয়াসলি নেইনি। মেয়েটা আমার উপর ভরসা করে এই বাড়িতে এসেছিল, কিন্তু এই বাড়িতে এসে আসলে সে কি পেল? আমি নিজেকে ক্ষমা করতে পারছি না মা। তোমরা এটা কি করে করলে? আমি আজই আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। তোমরা থাকো তোমাদের সম্পত্তি নিয়ে। তোমাদের সম্পদের উপরে আমার কখনোই কোনো লোভ লালসা ছিল না, আর নেই। মায়া, আমাকে মাফ করে দিও তুমি। আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে তোমার কথা কখনোই বিশ্বাস করিনি। আমি অন্ধ ছিলাম। আমার মায়েরা এমন ষড়যন্ত্র করবে আমি ভাবতেই পারিনি। নিজের কানে সবকিছু শুনে আমার কানকেই বিশ্বাস হচ্ছে না। আপনি আবারও কেন আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার কোনো দোষ নেই। আমরা আসলে লোভে অন্ধ হয়ে গেছিলাম বৌমা। তুমি আসলে গরিব ঘরের মেয়ে, তো তোমার বাবার বাড়ি থেকে কোনো যৌতুকও পাইনি। আর সেই সাথে আমার ছেলেকে আমি তোমার সাথে দেখতে একদমই পছন্দ করছিলাম না। আমরা লোভে এবং হিংসায় তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকেও ক্ষমা করে দিও। আমি আসলে তোমার বড় শাশুড়ি হিসেবে অনেক অহংকারী আর দাম্ভিক ছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে আমার কবজায় রাখবো, কিন্তু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করবে না মা? এ কি বলছেন মা? আপনারা আমার শাশুড়ি মা, আমার গুরুজন। আমি কেন আপনাদেরকে ক্ষমা করব না? আমি সব কিছু ভুলে গেছি। আমরা এখন থেকে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করব। আমাদের মাঝে আর কখনো কোনো ঝগড়া হবে না। শোনো মায়া, এখন থেকে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আমি সাবধানতার সাথে সব অবস্থায় তোমার সাথে থাকব। আমি আর কখনোই তোমাকে অবিশ্বাস করব না। এখন থেকে আমাদের সংসারে আর কোনো অশান্তি ঢুকতে দেব না আমি। আমাদের পূর্বের গল্পের কমেন্ট থেকে রুবি নামের একটি নাম সিলেক্ট করা হয়েছে, যেটি দিয়ে আমাদের গল্প তৈরি করা হয়েছে। তো আপনারা যারা চাইছেন আপনাদের নাম দিয়েও গল্প তৈরি করা হোক, তারা আপনাদের নামটি কমেন্ট বক্সে লিখে ফেলুন। ধন্যবাদ সবাইকে।